বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইন্টারনেট ঘেটে কতগুলি পেপার প্রিন্ট আউট করলাম, সব কিছু নদীর সম্পর্কে। তো এখানে গত 10 বছর আগে ঢাকা টাইমসের একটা বাংলা পত্রিকায় নদী সম্পর্কে একটা বিবৃতি দিয়েছে। বন্যার হয়তোবা বন্যার পূর্বে বন্যা কেন হয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা অসংখ্য নদী এ দেশের উপর দিয়ে জলের মতো প্রবাহিত হয়েছে, জালের মতো প্রবাহিত হয়েছে। বাংলাদেশের বিশেষ ভৌগোলিক অবস্থা, জলবায়ুর কারণে প্রতি বছরই বন্যার সম্মুখীন হয়। এই বন্যার সব দিকেই বাংলাদেশের জনগণের জন্য একটা ভয়াবহ দুর্যোগ ও বিপর্যয় ডেকে আনে। বিভিন্নভাবে মানুষের সীমাহীন দুর্ভোগ শিকার হয়। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্টির বিভিন্ন সমস্যার কারণে বন্যার প্রভাব দিন দিন মারাত্মক আকার ধারণ করেছে। দেশের রাস্তাঘাট বিভিন্ন অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বন্যার কারণে থমকে যাচ্ছে বারবার। বন্যার কারণ, বাংলাদেশের বন্যার সাধারণত বেশ কয়েকটি কারণ হয়। এর মধ্যে প্রাকৃতিক ও মানব সৃষ্টির কারণে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। প্রাকৃতিক কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে নদীর গভীরতা ও নদীর গভীরতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার। বাংলাদেশের বেশিরভাগ নদী পলি ও বালি জমে নদী ভরাট হয়েছে। ফলে এই সমস্ত নদীর গভীরতা কম থাকায় সারা বছর নব্য না থাকার বললেই চলে। এই কারণে নদীগুলির গতিপথ অনেকটাই মরা খালের মতো হয়ে যায়, কিন্তু বর্ষাকালে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কেননা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত জমানো পানির রাশি নদীগুলি ধারণ করতে পারে না, তখন দুই কূল উপচে চারিদিকে বসিয়ে দেয়। বর্ষা মৌসুমে নদীগুলির পানির ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়ে নদীর দুপাশ থেকে পানি উপচে পড়ে এবং আশেপাশে এলাকা প্রবাহিত হয়। এটা সত্য কথা। এখন কি কারণে নদীর নব্যতা কমে যাচ্ছে, এটা সবাই জানে, বিশেষ করে ইঞ্জিনিয়াররা ভালো জানে। বাংলাদেশের যারা নদী নিয়ে চিন্তা ভাবনা করেন, বাংলাদেশে বোধহয় অনেকগুলি সংস্থা আছে। একটা বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট আছে, নদী নিয়ে গবেষণা করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আছে, ওয়াবদা বন্যা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিভিন্ন সংস্থা আছে। তো এই যে কতগুলি প্রাতিষ্ঠানিক কার্যালয়ে মনে হয় হাজার হাজার ইঞ্জিনিয়ার বা সাধারণ কর্মজীবী মানুষ সেখানে কাজ করে, এবং লক্ষ লক্ষ টাকার বেতন ওনারা নিয়ে থাকেন সরকার থেকে। এইগুলা কোনো প্রাসঙ্গিক আলাপ না। প্রাসঙ্গিক আলাপ হচ্ছে যে ভুলটা মানুষ করে এবং যে ভুলটা আমি ধরিয়ে দেব, বা এই ভুলটা সবাই
জানার পরেও প্রকাশ করে না। এখন একটা কথা হচ্ছে যে পাহাড়ি এলাকা থেকে যখন পানিটা প্রবাহিত হয়, শুধু পানি আসে না, এর মাঝখানে পলি মাটি এবং বিভিন্ন খনিজ পদার্থ, বিশেষ করে নদীর তলদেশে একটা স্লেট, মানে পাথর ভাঙলে পরে যে ডাস্টটা হয় সেটা সিমেন্টের মতো নদীর পিঠের মতো পাদদেশে বা নদীর মাঝখানে স্লেট তৈরি হয়, যার জন্য সেটা পানি এবং স্রোত কোনোটাই এটাকে করতে পারে না। এবং বালুর চর, বালু নদীর বুকের মাঝখানে এইভাবে চর পড়ে যে এটা কোনো মতেই এটা কন্ট্রোল করা যাচ্ছে না, এবং এটার বিস্তীর্ণতভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চরগুলি পড়ে। এবং শুষ্ক মরশুমে এই চরগুলি কোনোভাবেই এই চরগুলা পুনর্খনন হয় না, বা নদীর পানি প্রবাহিত করার জন্য একটা ক্যানেল বা খাল বা একটা এরিয়া জুড়ে নদীর গভীরতা করা, এগুলি কোনো কার্যক্রম নাই। প্রতি বছর নদীর জন্য বন্যা প্রতিরোধের জন্য এডিবি টাকা পয়সা দেয়, অনেক টাকা, অনেক, বাংলাদেশের কোটি কোটি টাকা তারা এই নদীর ভাঙনের জন্য, বাঁধ প্রকল্পের জন্য এই বিশ্ব ব্যাংক বাংলাদেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করে থাকেন। এখন যিনি বিদেশিদের কাছ থেকে যে প্রস্তাবনা করে যে টাকাটা যিনি আনেন, উনি কিন্তু টাকাগুলার উপরে কোনো হাত থাকে না, উনি প্রয়োজনটা বলে বিদেশি ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসে। এবং এই টাকাটা যখন বাংলাদেশের আভ্যন্তরীণ আসে, তখন এটা নদী বাদ দেওয়ার জন্য টেন্ডার হয়, কোটি কোটি টাকা ব্যয় হয়, ইঞ্জিনিয়ার বা ঠিকাদাররা এটাকে, বাঁধটাকে ওরা পুনর্নির্মাণ করেন। কিন্তু নদীর মধ্যভাগে হয়েছে বালু এবং স্লেট বা পলিমাটি জমে এটার উঁচু হয়ে গেছে, এটার গভীরতা নাই, নব্যতা নষ্ট হয়েছে। এখন পানিটা যদি বন্যার সময় প্রবাহিত হয়, কিন্তু এইটা পাহাড়ের বাঁধ তৈরিটা কি বুদ্ধিতে, কি কারণে? কারণ নদীর তো পানি প্রবাহ করার মতো গভীরতা নাই। এখন বন্যার পানি এসে সেই মাঝখান দিকে প্রবাহিত না হয়ে এটা পার দিয়ে বিভিন্ন মাঠ, ফসলি জমিন, রাস্তাঘাট, গ্রাম সব কিছু ধ্বংস করে নিচ্ছে। কারণ পানির প্রবাহর স্রোত এত বেশি প্রবল হয়ে দাঁড়ায়, এটাকে বাঁধ দ্বারা রক্ষা করা যায় না। তো এখন কিছু কিছু টাকা এনে কিছু ওরা রাস্তাঘাট তৈরি করে কন্ট্রাক্টরদের পেট ভরে, শ্রমিকদের পেট ভরে, আর ইঞ্জিনিয়ারদের পেট ভরে। এটা একটা মানে মরা লাশ দিয়ে চাঁদা উঠানো। অনেকটা রাস্তাঘাটে মানুষ মারা যায় না, ভাই, গরিব মানুষ মারা গেছে 2 টাকা দেন। তো এইরকমই মরা নদীটাকে দেখিয়ে ওরা টাকা পয়সা নেয়। এটা প্রতিকার কি? কারণ এত বিশাল চর, এত বিশাল বালু রাশি, এইটাকে কেটে খাল বানানো, নদীর ভিতরে একটা আরেকটা নদী তৈরি করা, এটা সম্ভবপর না। অনেক অনেক টাকার দরকার, অনেক সময় দরকার। এক সময় এসে এটা যখন আরম্ভ হবে, আরেক বর্ষা চলে আসে, সেই বর্ষা এসে আবার সব ভেঙে চুরমার করে ফেলবে। এটা সম্ভবপর না। কিন্তু আশার কথা হচ্ছে
যদি বাংলাদেশের যে অংশে বন্যা হয় বা যতটুক বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনোভাবে একটা বৎসর বন্যাটাকে কন্ট্রোল করা যায়, তাহলে যে প্রোডাকশনটা হবে, যে ধান চালগুলি ক্ষতি না হয়ে উদ্ধৃত হবে, তাতে বাংলাদেশের সারা বৎসরের যে খাদ্য ঘাটতি সেটা 1/4 পরিপূর্ণ হয়ে যাবে। এটার নদী প্রত্যেক বছরই ক্ষতি করছে, আর প্রত্যেক বছরই দেখি না কি হয়, দেখি না কতটুকু ক্ষতি করে, এই দেখি না করে আমরা আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। নদীগুলি নাই, সৌন্দর্য নাই, নদীর কোনো প্রখরতা নাই, নদীর স্রোতবাহিত নাই, নদীতে পানি থাকে না, এবং নানা রকম আহ, আহ, নানা রকম অনিয়মে আমাদের জীবনযাত্রাগুলা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কত বছর ধরে আমরা এডিবি টাকা নিচ্ছি, সরি, কত বছর ধরে হাজার হাজার টাকাগুলি ব্যয় হচ্ছে। এক এক বছরে বন্যায় আসে, সেই বাঁধ ভেঙে যায়, আবার সেই বাঁধের পুনর্নির্মাণের জন্য আবার টাকা টাকা স্যাংশন হয়। তো এইভাবেই চলছে। এটার একটা স্থায়ী ব্যবস্থাপনা আমি সবার সাথে শেয়ার করব, যেটাতে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, খালি আমাদের কায়িক পরিশ্রম এবং বুদ্ধি বিবেচনা করে এবং নানা রকম সহযোগিতা করে একটা 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 বিপ্লব ঘটানো দরকার। সেই বিপ্লবটা কি? দেখেন এখানে যিনি লিখেছেন, উনি বন্যা প্রতিরোধের উপায়ের কথাগুলি বলছেন। নদী নদী ভরে গেলে বন্যার সৃষ্টি হয়। দেখেন এই কথার মার প্যাচগুলা কিভাবে সঠিক কথাটা, সঠিক বক্তব্যটা আসে না। প্রথম কথা হচ্ছে, নদী ভরে গেলে বন্যার সৃষ্টি হয়। এটা পানি দিয়ে ভরে না বালু দিয়ে ভরে, কি দিয়ে ভরে? নদী ভরাটা কথাটা পরিষ্কার হলো না। এখন যদি বালু দিয়ে ভরে তাহলে বন্যার সৃষ্টি হয়, তাহলে বালুর নিষ্কাশনের কথাটা আসে। যদি পানি দিয়ে ভরে যায় তাহলে পানিটা অতিরিক্ত কেন হয় সেটার প্রশ্ন উঠে। কিন্তু নদী ভরে গেলে বন্যার সৃষ্টি হয়। নদীতে আদৌ ভরে নাই কোনোভাবে, বালু ছাড়া আর কিছুই নাই। তো এই কথাটা অসম্পূর্ণ। 2 নম্বর কথাটা লেগেছে, খাল এবং নালার অভাব দেখলে বন্যার সৃষ্টি হয়। দেখেন, খাল বিল থেকে পানি সংগ্রহ করে খাল এটাকে পানি বহন করে নদীতে নিয়ে আসে। এখন নাল এবং খাল এর কারণগুলি হচ্ছে বিলের পানিটাকে পরিবহন করা, নদীতে নিয়ে আসা। কিন্তু এখানে বলতেছে খাল এবং নালের অভাব থেকে বন্যার সৃষ্টি হয়। এখন সব কিছুই তো নদী দখল হয়ে যাচ্ছে, খাল দখল হয়ে যাচ্ছে, বিলের পানি খাল দিয়া প্রবাহিত হবে না, কারণ খালই তো নাই, সব দখল হয়ে গেছে। তো এই খালের এবং নালের অভাব দেখে বন্যার সৃষ্টি হয়। কিন্তু ওইটা লেখে নেই যে খাল এবং নালা দিয়ে পানিটা প্রবাহিত না হলে পরে জমাট বাঁধা পানিটাকে বন্যার কারণ হতে পারে। কিন্তু আলটিমেটলি যে বন্যাটা, বর্ষার সময় যে বন্যাটা হচ্ছে সেটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু এইখানে খাল এবং নালাগুলো কথা বলতেছে যে নদীর পানি, খাল এবং নালার অভাব দেখলে বন্যার সৃষ্টি হয়। কথাও এখানেও পরিষ্কার না। অতিরিক্ত বরফ গেলে বন্যার সৃষ্টি হয়। আচ্ছা, বরফ তৈরি হয় হিমালয় পাদদেশে, সেইখান থেকে বাংলাদেশে প্রায় 3 থেকে 4 হাজার কিলোমিটার এই নদীটা ঘুরতে ঘুরতে আসে। তা আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় আমার সীমানার মাঝখানে নদী কেন বন্যা হয় সেটা নিয়ে কথা। এখন 3,000 ফুট উপরে সে বরফ গলব হয়ে নদীর মধ্যে আসতেছে, সেই বরফটাকে পানি হয়ে তারপরে বন্যা সৃষ্টি হয়।
কিন্তু এখানে তো আমাদের নদীর ভিতরে যে একটা অনিয়ম, সেখান থেকে তো বন্যা হচ্ছে, সেই কথাটা না বলে কনভার্ট করে বন্যা হচ্ছে। নিচু ভূমি এলাকায় বন্যা সৃষ্টি হয়। এটা এটা নিচু ভূমিতে পানি তো নিচু ভূমিতে জমা হবে, কিন্তু নিচু ভূমি এখানে কথা নাই। এখানে কথা হচ্ছে যে নদীর যে পাদদেশটা আছে সেটা ভরাট হয়ে গেছে। এখন সেইখান থেকে পানিটাকে ও প্রবাহিত না করে নিচু এলাকার মধ্যে সে পানিটাকে পাস করে দিচ্ছে। কিন্তু ফ্যাক্ট নিচু এলাকার জন্য বন্যা তা না। নদীটাকে পানি রিজার্ভ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, মানে বাহক বাহক নদীর পানিটা বহন করতে পারে না বলে বন্যা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে তারপরে একটা আছে বিভিন্ন ঝড় বৃষ্টি সামুদ্রিক জলের শ্বাসের কারণে বন্যার সৃষ্টি হয়, এটা ঠিক আছে। শেষ কথাটা আসছে নদীর তলদেশে ভরাট হওয়া যার কারণে বন্যা সৃষ্টি হয়। যে কথাটা প্রধান সেটা দিয়েছে একদম লাস্টে। এবং পরিকল্পিতবিহীন রাস্তাঘাট হলে বন্যা সৃষ্টি হয়। এটা জানি না কোন নদীর উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে তা জানি না। পরিকল্পিতবিহীন রাস্তাঘাট, একটা রাস্তা নদীর সাথে রাস্তার কোনোই সম্পর্ক নাই, হয়তো বা খাল নদীর উপর দিয়ে নদীর ব্রিজ করার পরে রাস্তাঘাট তৈরি হয়, কিন্তু নদীর সাথে সংস্পর্শ করা কোনো রাস্তাঘাট নাই। এখন টাকার অপচয়, সময়ের অপচয়, এবং দিনই দিনই আমরা আসল কাজটা না করে ওই ভিক্ষার দিকে তাকিয়ে থাকি, যার জন্য যেহেতু এই টাকাটা নদীর সংরক্ষণ হয়ে গেলে, নদীটা কন্ট্রোল হয়ে গেলে আর টাকা পয়সা পাওয়া যাবে না, ওই জন্য ওরা নদীর ভিতরের কথা না চিন্তা করে খালি বাঁধের চিন্তা করে টাকা পয়সা আয় নেয়। এখন নদীর যখন বৃষ্টি বৃষ্টি যখন পাহাড়ি এলাকায় বেশি বর্ষণ হয় এবং পাহাড় ধসে পাহাড়ের গায়ের থেকে পলি মাটি, বালু ইত্যাদি নদী এটাকে সঙ্গে করে নিয়ে আসে। নদীর পানির সাথে পলি মাটিও আসে, স্বাভাবিক। নদী ভরাট হবেই, বালু আসবেই, এবং পানি এবং বালু এসে নদীর তলদেশ জমা হবেই। এখন যদি এটাকে পার্মানেন্ট সলিউশন না হয়, তাহলে এই সমস্যার প্রতিকার করা যাবে না। এখন আমি ধারণা দিচ্ছি, শুনলে অবাক হবেন, এই কথাটা বোধহয় সারা বিশ্বের কোনো লোক চিন্তা করে নাই, বা আমার কথাটাই আমি সবাইকে পরিচয় করায় দিচ্ছি যে নদীর খনন নদী নিজেই করবে, এটা মানুষের দরকার হবে না। আমি যখন মিশরে পিরামিড দেখি, তো পিরামিডগুলা যে পাথরগুলাকে ওরা এক একটার পরে স্তর স্তর করে করে যে এত বড় পিরামিড বানাচ্ছে, আমরা কেন নদীর পাশ দিয়ে পিরামিড বানাতে পারি না? নদীর ভিতরে বালু আছে, নদীর ভিতরে পানি আছে, খালি সিমেন্টটা বাইরে থেকে নিয়ে এসে মিক্সচার করে একটা স্ল্যাব বানাবো। এখন ধরেন নদীটার পাশে হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটারের পাশে যদি 3 কিলোমিটার হয় এবং সমস্ত 3 কিলোমিটার মধ্যে উঁচু নিচু নানা রকম এটা চর পড়ে নদীর লাইনটাকে আমরা নির্ধারণ করতে পারছি না, কারণ এক এক সময় নদীর বন্যা এসে এক একটা জায়গায় নদীর এক জায়গায় চর তৈরি করে। নদীর একটা ইচ্ছা মাফিক ওর একটা কীর্তিনাশা কাজ হয়, এটাকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু আমি যেটা ধারণা করছি, যদি 3 কিলোমিটার প্রশস্ত নদীটা হয়, আমি 1 কিলোমিটার ছেড়ে আমি কতগুলি পিরামিড বানাবো, নদীর উপরে পিরামিড বানাবো। যখন বন্যা আসলে পরে এই পিরামিডগুলো পানিটা স্রোত করে এটাকে একটা ফানেলের মতো চিকন রাস্তা দিয়ে প্রবাহিত করতে হবে।
তাহলে যেই জায়গাটা দুই পাশে দুইটা পাহাড় রইলো, দুই পাহাড়ের ভিতর দিয়ে পানিটা প্রবাহিত হবে এবং এই প্রবাহিত পানি নিজেই একটা খাল তৈরি করে নেবে। এটা ছোটকালে আমরা যখন নদীতে গোসল করতে যাই, নদীতেই আমি অনেক সময় গোসল করতাম। আমাদের বুড়িগঙ্গা নদীর পাশে ছিল, নদীর সাথে আমার একটা একটা গভীর সম্পর্ক আছে। নদীর গোসল করা যে কত আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো শীতকালে নদীতে নামতে গেলে আমরা আগে নদীর পাড়ের বসে কতক্ষণ গল্প গুজব করে তারপর আমরা নদীর পানিতে নামতাম। একটা দুষ্টামি না করা পর্যন্ত পানিতে কেউ নামতো না। তো পানিতে নামার আগে পেশাব লাগতো। যদি এটা প্রাসঙ্গিক কোনো আলাপ না, কিন্তু যখন আমি বালুর যে লালবাগে অনেক ঘাটের কাছে বালুর নৌকা আসতো, তো বালুর নৌকাগুলি বালুর যে আনলোড করতো, সেই পাড়ের মাঝখানে আমরা পেশাব করতাম। তো পেশাব করলে পেশাবের পানির যে প্রবাহিত গতি আছে তাতে একটা একটা ক্যানেল তৈরি হতো। এটা আমার ছোটোকালের একটা একটা প্রস্তাবনা ছিল যে এটা আমি পেশাব করলে পর একটা রাস্তা হয়। ঠিক তেমনই নদীর ভিতরে যদি আমি পানিটাকে ফানেলের মতো প্রবাহিত করি, তাহলে হয়তো বা যদি 1 কিলোমিটার রাস্তা যদি আমি সংকীর্ণ করে দেই, সেটা 10 কিলোমিটার পর্যন্ত এটা লম্বা একটা রেখা তৈরি করতে পারে। তবে হ্যাঁ, এক জায়গার বালু যদি বালু মিশ্রিত করে যদি নদীর ভিতর দিয়ে আরেক জায়গায় ধ্বংস করে, ওই জায়গাটা আবার দুইটা সাইড থেকে পাহাড়ের মতো করে আবার পানিটাকে কন্ট্রোল করা যায়। আমি একটা ড্রয়িং করে আমি দেখাচ্ছি। ড্রয়িংটা হচ্ছে কি, এটা আমার চিন্তা ভাবনা। আমি এর পরবর্তীতে ড্রয়িং সহ আপনাদের সাথে আলাপ করব। ধন্যবাদ।